আমার রাতের ঘুম আজ হারাম হয়ে গেছে। প্রতিটা নিঃশ্বাসে তার মুখ ভেসে ওঠে, প্রতিটা স্বপ্নে সে আমার পাশে হাঁটে। আমি জানি এটা ভুল, মহাপাপ, তবুও মন মানতে চায় না। চাচাতো ভাইয়ের বউ সে, আমারই ভাইয়ের পবিত্র সঙ্গী, অথচ আমি পাগলের মতো তার প্রতি আকৃষ্ট হয়ে গেছি। এই অনুভূতি আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে, আমাকে অস্থির করে তুলছে। আমার ভেতরটা যেন এক নিষিদ্ধ আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমি জানি না এর থেকে মুক্তি পাব কিভাবে, কিন্তু এই কথাগুলো আজ আর চেপে রাখতে পারছি না। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। ঈশিতা ভ্লগসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক এমনই গভীর অনুভূতির গল্প, যা হয়তো আমাদের সমাজের লুকানো সত্যগুলোর একটি। হেডফোন ব্যবহার করলে গল্পটি শুনতে সুবিধা হবে। আর হ্যাঁ, গল্পটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নাম তানভীর। আমি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ি। মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি। বাবা সরকারি চাকরিজীবী ছিলেন, মা গৃহিণী। আমার চাচাতো ভাই আরিফ, সে আমার থেকে প্রায় 7 বছরের বড়। আরিফ ভাইয়া ছোটবেলা থেকেই আমাদের খুব প্রিয়, অনেকটা বড় ভাইয়ের মতো। পড়াশোনা শেষ করে সে দ্রুত একটা ভালো চাকরি পেয়ে যায় এবং পরিবারের সচ্ছলতা নিয়ে আসে। আমরা সবাই খুব খুশি ছিলাম। প্রায় 2 বছর আগে আরিফ ভাইয়ার বিয়ে ঠিক হয়। মেয়েটি ছিল সিলেট থেকে, নাম সাদিয়া। যখন প্রথমবার সাদিয়ার ছবি দেখি তখন আমার মনে হয়েছিল এ যেন কোনো চিত্রশিল্পীর আঁকা ছবি। তার চোখ দুটোতে এক গভীর মায়া ছিল, হাসিটা ছিল মেঘে ঢাকা চাঁদের আলোর মতো স্নিগ্ধ। প্রথম দেখায় আমি শুধু মুগ্ধ হয়েছিলাম, কিন্তু তখনও বুঝিনি এই মুগ্ধতাই একদিন আমার জীবনের সব শান্তি কেড়ে নেবে। বিয়েটা হয়েছিল সিলেটে, পুরো পরিবার মিলে আমরা সেখানে গিয়েছিলাম। সিলেট শহরটা এমনিতেই আমার খুব প্রিয়, তার উপর বিয়ের আনন্দ, চারদিকে উৎসবের মেজাজ। বিয়ের দিন সাদিয়াকে যখন প্রথম সামনাসামনি দেখলাম, আমার পায়ের নিচের মাটি সরে গিয়েছিল। গোলাপি রঙের শাড়িতে সে অপ্সরী মনে হচ্ছিল। তার দিকে তাকিয়ে আমি যেন সবকিছু ভুলে গিয়েছিলাম। আমার মনে হচ্ছিল সময় থমকে গেছে। তার চোখের দিকে তাকিয়ে আমি যেন এক অজানা গভীরে তলিয়ে যাচ্ছিলাম। সে হাসছিল, কথা বলছিল সবার সাথে, কিন্তু আমার চোখ তার থেকে সরাতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল এই হাসি, এই রূপ, এই স্নিগ্ধতা যেন শুধু আমাকেই আকর্ষণ করছে। সেদিনের পর থেকে আমার মনে এক অদ্ভুত অস্থিরতা শুরু হয়। রাতে ঘুম আসত না, সারাক্ষণ তার মুখটা ভেসে উঠত চোখের সামনে। আমি নিজেকে বোঝাতে চেষ্টা করতাম সে আমার ভাইয়ের বউ, এসব চিন্তা করা পাপ, কিন্তু মন যে বড় অবাধ্য। বিয়ের পর আরিফ ভাইয়া সাদিয়া ভাবিকে নিয়ে ঢাকা চলে এলো। তারা আমাদের পাশেই একটি নতুন ফ্ল্যাট ভাড়া নিয়েছিল। এতে তাদের সুবিধা হয়েছিল, কারণ আমাদের পরিবারে প্রায়ই সবাই একসাথে হওয়া যেত। আমি প্রায়ই দেখতাম সাদিয়া ভাবি আমাদের বাসায় আসত, মায়ের সাথে কথা বলতো, চা বানাতো, গল্প করত। তার নরম স্বভাব, মিষ্টি হাসি আর শান্ত ব্যক্তিত্ব আমাকে আরও বেশি করে টানতে শুরু করল। যখন সে কথা বলতো তার কণ্ঠস্বরে এক অদ্ভুত মাদকতা ছিল। আমি চেষ্টা করতাম তার থেকে দূরে থাকতে, তার সামনে কম যেতে, কিন্তু সুযোগ পেলেই তার সাথে কথা বলার অজুহাত খুঁজতাম। সে যখন আমার সামনে আসত আমার হৃদস্পন্দন বেড়ে যেত, হাত পা ঠান্ডা হয়ে যেত। আমি জানি এই অনুভূতিগুলো নিষিদ্ধ, অনৈতিক, কিন্তু আমি যেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। একদিন সাদিয়া ভাবি আমাদের বাসায় এসেছিল। মা আর বাবা গ্রামের বাড়িতে গিয়েছিলেন, তাই আমি একাই ছিলাম। সে এসে আমার জন্য চা বানিয়েছিল, তারপর আমার পড়াশোনার খোঁজ খবর নিচ্ছিল। আমি তখন 3rd ইয়ারে পড়ি। সে জিজ্ঞেস করছিল, তানভীর, তোমার ফাইনাল ইয়ারের প্রস্তুতি কেমন চলছে? কোনো কিছুতে সাহায্য লাগলে বলতে পারো, আমি তোমায় যতটা পারি সাহায্য করব। তার এই স্বাভাবিক, আন্তরিক কথাগুলো আমার কাছে অন্যরকম মনে হচ্ছিল। তার চোখে তাকিয়ে আমি যেন সব ভুলে যাচ্ছিলাম। আমি কেবল তার হাসি দেখছিলাম, তার শান্ত মুখটা দেখছিলাম। আমি সেদিন তার পাশে বসে অনেকক্ষণ কথা বলেছিলাম। সে যখন তার ছোটবেলার গল্প বলছিল, তার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা ছিল। তার কথা বলার ভঙ্গি, তার উচ্ছ্বাস, সবকিছু আমাকে যেন এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল। সেদিন আমার মনে হয়েছিল যদি এই মুহূর্তটা অনন্তকাল ধরে চলত। এরকম ছোট ছোট মুহূর্তগুলো আমার মনে গভীর ছাপ ফেলতে শুরু করল। আমি তার প্রতি ক্রমশ দুর্বল হয়ে পড়ছিলাম।
যখন সে আরিফ ভাইয়ার সাথে কথা বলতো, হাসত, তখন আমার বুকটা জ্বলে উঠত। আমি জানতাম এটা ঈর্ষা, আর এই ঈর্ষা আমাকে আরও বেশি করে অপরাধী করে তুলত। আমি নিজেকে ধিক্কার দিতাম, ছি তানভীর, তুই কি করছিস? সে তোর ভাইয়ের বউ, তোর ভাবি। কিন্তু আমার মন কোনো যুক্তি মানতে চাইত না। রাতে ঘুম আসত না। বিছানায় শুয়ে শুধু তার কথা ভাবতাম, তার চেহারা, তার হাসি, তার চোখের গভীরতা। আমার পড়াশোনাতেও মনোযোগ কমতে শুরু করল। বন্ধুদের সাথেও কম মিশতাম। সবাই জিজ্ঞেস করত, কি হয়েছে তোর, এত চুপচাপ কেন? আমি কোনো উত্তর দিতে পারতাম না। এই গোপন ভালোবাসা আমাকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছিল। একদিন আমাদের পরিবারের সবাই মিলে চট্টগ্রাম বেড়াতে গেলাম। আরিফ ভাইয়া, সাদিয়া ভাবি, মা, বাবা, আমি আর ছোট বোন রিয়া। চট্টগ্রাম শহরটা তার পাহাড় আর সমুদ্রের জন্য বিখ্যাত। আমরা সবাই মিলে পতেঙ্গা সমুদ্র সৈকতে গিয়েছিলাম। সেখানে বিকেলে সূর্যাস্তের মনোরম দৃশ্য দেখছিলাম। সাদিয়া ভাবি মুগ্ধ হয়ে সমুদ্রের দিকে তাকিয়েছিল। তার চুলগুলো হাওয়ায় উড়ছিল। সূর্যাস্তের কমলা আলো তার মুখে পড়ে এক অপার্থিব সৌন্দর্য তৈরি করেছিল। আমি তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে তাকে দেখছিলাম। আমার মনে হচ্ছিল এই মেয়েটি যেন কোনো স্বপ্নের পরী। আমি এক মুহূর্তের জন্যেও তার দিক থেকে চোখ সরাতে পারছিলাম না। হঠাৎ সাদিয়া ভাবি আমার দিকে ফিরল আর মিষ্টি হেসে বলল, তানভীর, এখানকার সূর্যটা যেন আরও বেশি সুন্দর, তাই না? আমি শুধু মাথা নেড়েছিলাম। আমার গলা শুকিয়ে গিয়েছিল, কোনো কথা বলতে পারছিলাম না। সে হয়তো আমার এই নীরবতার কারণ বুঝতেই পারেনি। সে আমার পাশে এসে দাঁড়ালো আর বলল, তোমার কি সমুদ্র ভালো লাগে না? আমি বললাম, লাগে, অনেক ভালো লাগে। সে আবার হাসল। তার হাসিটা আমার বুকে এক চিনচিনে ব্যথা জাগিয়ে তুলল। আমি চাইছিলাম এই মুহূর্তে যেন শুধু আমি আর সে ছাড়া আর কেউ না থাকে। কিন্তু আমি জানি এটা শুধু আমার মনের কল্পনা। চট্টগ্রাম থেকে ফিরে আসার পর আমার অস্থিরতা আরও বেড়ে গিয়েছিল। আমি বুঝতে পারছিলাম আমি তার প্রতি আসক্ত হয়ে গেছি। এই আসক্তি আমাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছিল যেখানে শুধু অন্ধকার আর পাপ। আমি নিজেকে এই অনুভূতি থেকে মুক্ত করতে চাইতাম, কিন্তু পারতাম না। আমার ফোন গ্যালারিতে তার অজান্তেই তোলা কিছু ছবি ছিল। সেই যখন আমাদের বাসায় আসত, আমি লুকিয়ে তার ছবি তুলতাম। রাতে সেই ছবিগুলো দেখতাম আর দীর্ঘশ্বাস ফেলতাম। নিজেকে ধিক্কার দিতাম, কিন্তু এই কাজটি করা থেকে নিজেকে আটকাতে পারতাম না। একদিন আরিফ ভাইয়া আর সাদিয়া ভাবি আমাদের বাসায় রাতের খাবার খেতে এসেছিল। সবাই গল্পগুজব করছিল। হঠাৎ লোডশেডিং হয়ে গেল। পুরো বাড়িতে অন্ধকার। মা তাড়াতাড়ি মোমবাতি খুঁজতে গেলেন। আরিফ ভাইয়াও ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে কিছু খুঁজছিল। আমি আর সাদিয়া ভাবি ড্রয়িং রুমে ছিলাম। অন্ধকারে এক নিস্তব্ধতার মধ্যে আমি তার পাশে বসেছিলাম। তার শরীরের মৃদু ঘ্রাণ আমার নাকে আসছিল। আমার হাত কাঁপছিল। আমার মনে হচ্ছিল এই সুযোগ, এই মুহূর্তে আমি আমার মনের কথা তাকে বলে দিই। আমি তার দিকে ফিরলাম। অন্ধকারে তার মুখটা অস্পষ্ট দেখা যাচ্ছিল। আমার বুক দুরু দুরু করছিল। আমি প্রায় ফিসফিস করে বললাম, ভাবি। সে আমার দিকে তাকালো। তার চোখে হয়তো প্রশ্ন ছিল। কিছু বলবে তানভীর? তার কণ্ঠস্বর শান্ত ছিল। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। আমার ভেতরটা যেন সমুদ্রের ঢেউয়ের মতো উত্তাল হয়ে উঠেছিল। আমি বলতে চেয়েছিলাম, আমি তোমাকে ভালোবাসি ভাবি। প্রথম দিন থেকে আমি তোমাকে দেখেই মুগ্ধ হয়েছি। আমি জানি এটা ভুল, কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচতে পারছি না। কিন্তু শব্দগুলো আমার গলা থেকে বেরোচ্ছিল না। আমার সমস্ত শরীর অবশ হয়ে আসছিল। আমি শুধু তার মুখের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ মা মোমবাতি নিয়ে ফিরে এলেন। আলো জ্বলে উঠতেই সাদিয়া ভাবি আমার দিকে তাকিয়ে সামান্য হাসল। সে হয়তো আমার অস্থিরতা বা আমার অব্যক্ত কথাগুলো বুঝতেই পারেনি। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম, আবার একই সাথে হতাশও হলাম। এই মুহূর্তে আমি নিজেকে সংযত রাখতে পেরেছিলাম, কিন্তু সেই অব্যক্ত ভালোবাসা আমার বুকে আরও গভীর ক্ষত তৈরি করল। দিনগুলো কাটছিল অসহনীয় যন্ত্রণার মধ্যে দিয়ে। আমার মনে হচ্ছিল এই গোপন অনুভূতি আমাকে পাগল করে দেবে। আমি লক্ষ্য করলাম সাদিয়া ভাবিও হয়তো আমার প্রখিল ভাষা কিছুটা বুঝতে পারছিল। সে আমার সাথে কথা বলার সময় একটু সতর্ক থাকত। মাঝে মাঝে যখন আমার চোখ তার চোখের সাথে মিলিত হতো, সে চোখ নামিয়ে নিত। আমি জানি না এটা আমার মনের ভুল নাকি সে সত্যিই কিছু বুঝতে পারছিল। এই সন্দেহ আমাকে আরও বেশি যন্ত্রণা দিত।
আমার ফাইনাল পরীক্ষার সময় ঘনিয়ে আসছিল। আমার পড়াশোনার অবস্থা খুব খারাপ ছিল। আমি কিছুতেই মনোযোগ দিতে পারছিলাম না। আমার বাবা মা চিন্তিত ছিলেন। আরিফ ভাইয়াও আমার সাথে কথা বলতে এসেছিল। সে বলেছিল, তানভীর, কি হয়েছে তোর? পড়াশোনায় মন দে, এটা তোর জীবনের গুরুত্বপূর্ণ সময়। আমি শুধু মাথা নেড়েছিলাম। আমি তাকে কিছুই বলতে পারছিলাম না। আমার এই মানসিক অবস্থা থেকে বের হওয়ার জন্য আমি সিদ্ধান্ত নিলাম, আমাকে এই জায়গা থেকে দূরে যেতে হবে। আমার এক বন্ধু রাজশাহীতে থাকে। সে আমাকে প্রস্তাব দিয়েছিল ফাইনাল পরীক্ষার পর আমি যেন কিছুদিনের জন্য তার সাথে রাজশাহীতে গিয়ে থাকি। আমি রাজি হয়ে গেলাম। আমার মনে হয়েছিল পরিবেশ পরিবর্তন হলে হয়তো আমার মনও শান্ত হবে, হয়তো সাদিয়া ভাবির থেকে দূরে থাকলে আমি এই নিষিদ্ধ আকর্ষণ থেকে মুক্তি পাব। পরীক্ষা শেষ হবার পরেই আমি রাজশাহীতে চলে গেলাম। রাজশাহী শহরটা ঢাকা বা চট্টগ্রামের মতো কোলাহলপূর্ণ নয়। এখানকার জীবনযাত্রা একটু শান্ত, ধীর। আমার বন্ধু রিয়াদ আমাকে খুব সাহায্য করেছিল। আমি চেষ্টা করতাম নিজেকে ব্যস্ত রাখতে। পদ্মার পাড়ে বসে থাকতাম ঘণ্টার পর ঘণ্টা। নদীর শান্ত স্রোত দেখতাম। ভাবতাম, আমার মনের এই অশান্ত স্রোত কবে শান্ত হবে। কিন্তু শত চেষ্টা করেও সাদিয়া ভাবিকে ভুলতে পারতাম না। তার স্মৃতি আমাকে তাড়িয়ে বেড়াত। তার হাসি, তার কথা, তার উপস্থিতি সবকিছু আমার মনে গেঁথে ছিল। রাজশাহীতে প্রায় ১ মাস থাকার পর আমি বুঝতে পারলাম, ভৌগোলিক দূরত্ব হয়তো মনের দূরত্ব তৈরি করতে পারে না, বরং দূরত্ব আমার ভালোবাসাকে আরও বাড়িয়ে দিয়েছে। আমি তার জন্য আরও বেশি ছটফট করতে লাগলাম। আমার মনে হচ্ছিল আমি তাকে ছাড়া বাঁচতে পারব না। এই অনুভূতি আমাকে মানসিকভাবে ভেঙে দিচ্ছিল। আমার শরীর খারাপ হতে শুরু করল। রিয়াদ আমার অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়ল। আমি তাকে আমার সব কথা খুলে বললাম। সে অবাক হয়ে আমার কথা শুনল। তারপর বলল, তানভীর, এটা খুব কঠিন পরিস্থিতি, কিন্তু তুই যা ভাবছিস তা বাস্তবে সম্ভব নয়। তুই নিজের ভাইকে ঠকাতে পারিস না। ভাবি তোর ভাইয়ের স্ত্রী। এই সম্পর্কটা শুধু তোরই নয়, এটা পুরো পরিবারের জন্য অমর্যাদাকর হবে। তোকে নিজেকে সামলাতে হবে। রিয়াদের কথাগুলো আমার কানে বিষের মতো লাগছিল, কিন্তু আমি জানতাম সে ঠিক বলছে। আমি জানি আমার এই ভালোবাসা একতরফা, নিষিদ্ধ। এই ভালোবাসা কোনোদিন পূর্ণতা পাবে না। আমি জানি এই ভালোবাসা শুধু আমাকেই নয়, আমার পরিবারকেও কষ্ট দেবে। আমি সিদ্ধান্ত নিলাম, আমাকে এই অনুভূতিকে জয় করতে হবে। আমাকে এই অন্ধকার থেকে বেরিয়ে আসতে হবে। আমি জানি এটা কঠিন হবে, হয়তো সারা জীবন এই কষ্ট আমাকে বয়ে বেড়াতে হবে, কিন্তু আমি আমার ভাইকে ঠকাতে পারবো না। আমি সাদিয়া ভাবিকে অসম্মান করতে পারবো না। আমি তাকে আমার ভাইয়ের যোগ্য স্ত্রী হিসেবেই সম্মান করব। রাজশাহী থেকে ফিরে আসার পর আমি নিজেকে আরও বেশি করে পড়াশোনায় ব্যস্ত রাখলাম। আমি একটি পার্ট টাইম চাকরি নিলাম, যাতে আমার মন অন্যদিকে যায়। সাদিয়া ভাবি যখন আমাদের বাসায় আসত, আমি চেষ্টা করতাম তার সামনে কম যেতে। তাকে দেখলে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠত, কিন্তু আমি নিজেকে শক্ত রাখতাম। তার সাথে কথা বলার সময় আমি চেষ্টা করতাম স্বাভাবিক থাকতে, কিন্তু আমার চোখ তার চোখের দিকে যেতেই চাইত। আমি দ্রুত চোখ ফিরিয়ে নিতাম। একদিন সাদিয়া ভাবি আমার রুমে এলো। আমি তখন ল্যাপটপে কাজ করছিলাম। সে বলল, তানভীর, তোমার কি হয়েছে? তুমি আজকাল আমাদের সাথে কথা বলো না, হাসো না। তুমি কি আমাকে এড়িয়ে চলছ? তার এই প্রশ্ন আমার বুকে শেল বিধিয়ে দিল। আমি জানি সে আমার এড়িয়ে চলার কারণ জানে না। আমি মিথ্যা হাসার চেষ্টা করে বললাম, না ভাবি, তেমন কিছু নয়। কাজের চাপ একটু বেশি, তাই হয়তো এমন দেখাচ্ছে। সে আমার দিকে তাকিয়েছিল এক দৃষ্টিতে। তার চোখে হয়তো এক গভীর উদ্বেগ ছিল। আমি আর তার চোখের দিকে তাকাতে পারছিলাম না। আমি আবার বললাম, আপনার কিছু লাগবে ভাবি? সে ধীরে ধীরে মাথা নাড়ল। না, কিছু লাগবে না, শুধু ভাবলাম তোমার সাথে একটু কথা বলি। সে আর কিছু না বলে চলে গেল। আমি জানি না সে আমার এই লুকোচুরি কতটুকু বুঝতে পেরেছিল। তার এই সহানুভূতি আমার কষ্ট আরও বাড়িয়ে দিচ্ছিল। আমি জানি তার এই সহানুভূতি শুধু একজন ভাইয়ের প্রতি তার কর্তব্য। সে আমাকে ছোট ভাইয়ের মতোই ভালোবাসে, যত্ন করে। কিন্তু আমার মন যে এটাকে অন্যভাবে দেখে। আজও আমার রাতের ঘুম হারাম হয়ে যায়। আজও তার মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে। কিন্তু এখন আমি নিজেকে বোঝাই, আমি তাকে দূর থেকে ভালোবাসি। এই ভালোবাসা আমার কাছে পবিত্র কষ্টের মতো। আমি জানি এই ভালোবাসার কোনো পরিণতি নেই। আমি তাকে আমার ভাইয়ের বউ হিসেবেই দেখতে চাই। আমি চাই না আমার এই নিষিদ্ধ অনুভূতি কোনোদিন আমাদের পরিবারের সুখ নষ্ট করুক। আমি এখন আমার মাস্টার্স করছি। হয়তো ভবিষ্যতে অন্য কোনো শহরে চলে যাব। নতুন জীবন শুরু করার চেষ্টা করব। হয়তো একদিন এই কষ্টগুলো ফিকে হয়ে আসবে। হয়তো আমি একজন নতুন জীবনসঙ্গী খুঁজে পাব, যে আমাকে ভালোবাসবে এবং যাকে আমি ভালোবাসতে পারব।
কিন্তু আমি জানি সাদিয়া ভাবির প্রতি আমার এই প্রথম ও নিষিদ্ধ ভালোবাসা আমার মনের গভীরে চিরকাল থেকে যাবে। এই ভালোবাসা আমাকে শিখিয়েছে ভালোবাসা সবসময় পূর্ণতা পায় না। কিছু ভালোবাসা শুধু দূর থেকে অনুভব করতে হয়, সযত্নে মনের গহীনে লুকিয়ে রাখতে হয়। আমার এই গল্পটি হয়তো অনেকের কাছে অদ্ভুত মনে হতে পারে, কিন্তু এটা আমার জীবনের এক কঠিন সত্য। আমি জানি না আমি এই অনুভূতি থেকে পুরোপুরি মুক্তি পাব কিনা, কিন্তু আমি চেষ্টা করে যাব। প্রিয় বন্ধুরা, গল্পটি শুনে আপনাদের কেমন লাগল? আপনাদের মনে কি প্রশ্ন জাগছে? এই ধরনের অনুভূতি কি সঠিক নাকি ভুল? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের প্রতিটি মন্তব্য আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ঈশিতা ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আপনাদের ভালোবাসা আর সমর্থন আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।